To page number 8 of the note, the last lecture of chapter নাম কি অ্যাসিড বেস ইকুইলিব্রিয়াম টপিক 14 লাস্ট লেকচার এটা আজকেই কমপ্লিট হয়ে যাবে। সো লাস্ট ক্লাসে আমাদের করা হয়েছিল অ্যাজ ফার অ্যাজ আই নো টাইট্রেশন কার্ভস, যেখানে আমরা চার ধরনের টাইট্রেশন দেখলাম, তাদের পিএইচ চেঞ্জেসগুলো দেখলাম। এখন ওইখানে আমরা একটা পিএইচ দেখছি ইকুইভ্যালেন্স পিএইচ, কিন্তু একটা টাইট্রেশনকে তার এন্ড পয়েন্ট দ্বারা জাজ করা হয়। এখন এন্ড পয়েন্টে আসে, আমি যদি এন্ড পয়েন্ট মেনশন করি, এন্ড পয়েন্ট অফ আ টাইট্রেশন ইজ যেখানে কালার চেঞ্জটা হয়, কালার চেঞ্জ অফ ইন্ডিকেটর। আমরা বলতে পারি কালার চেঞ্জ অফ ইন্ডিকেটর ইজ ওয়্যার দ্য এন্ড পয়েন্ট ইজ রিচড। এই ইন্ডিকেটরসরা কিভাবে কাজ করে আর কিভাবে আমরা সুটেবল একটা ইন্ডিকেটরে চুজ করব, এটা আমাদের ফার্স্ট ক্লাস আছে। ইন্ডিকেটরসরা ফার্স্ট অফ অল, এখানে ইন্ডিকেটরসদের ব্যাপারে একটা জিনিস লেখা আছে, ইন্ডিকেটরস ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ উইক অ্যাসিড। তাহলে অ্যাসিড মাস্ট হ্যাভ আ ডিফারেন্ট কালার টু ইটস কনজুগেট। এখানে আমরা একটা কমন ইন্ডিকেটর দেখতেছি, এইচ ইন্ডিকেটর একটা উইক অ্যাসিডের ফর্মুলা দিয়ে যদি বুঝাও, আইএন পার্টটা হচ্ছে একটা কমপ্লেক্স অর্গানিক বড় একটা জিনিস, বাট একটা উইক অ্যাসিড যেহেতু it separates into its conjugate and it releases H plus ions, weak acid যেহেতু। তাহলে পুরোটাই একটা ইকুইলিব্রিয়ামের খেলা না, ইকুইলিব্রিয়ামের খেলা না। কনসেন্ট্রেশন যখন অ্যাসিডিক পিএইচ থাকবে, অ্যাসিডিক পিএইচ থাকা মানে কি, H plus ions অনেক লার্জ কনসেন্ট্রেশনে আছে। তাহলে H plus ionsটা যত বেশি কনসেন্ট্রেশনে থাকবে, তত ইকুইলিব্রিয়ামটা লেফটের দিকে পড়ে থাকবে, কালারটা আসলে কালার এ দেখাবে। যত অ্যালকালাইন কন্ডিশনসে যাইতে থাকবে, অ্যালকালাইন কন্ডিশনসে যখন যাবে তখন ইকুইলিব্রিয়ামটা রাইটের দিকে যাইতে থাকবে, বিকজ ফ্রম দ্য মিক্সচার, ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম এই H প্লাসটা সরে যেতে থাকে, H প্লাসটা কমে যেতে থাকে। যত H প্লাস কমতে থাকবে ইকুইলিব্রিয়ামটা তত রাইটে থাকবে, তখন কিন্তু এক্সিস্ট করবে কালার বি। সো অ্যাট নিউট্রালাইজেশন আ মিক্সচার অফ দেয়ার কালার মাইট এক্সিস্ট ইফ দে হ্যাভ এনি। অ্যাট ইকুইলিব্রিয়াম মানে যখন এক্স্যাক্টলি নিউট্রালাইজেশন হয়, তখন হয়তো তাদের মাঝের কালারটা এক্সিস্ট করতে পারে, মিক্সচার অফ বোথ, এটাও আছে ওইটাও আছে, ঠিক আছে। তারপর কিন্তু র্যাপিডলি রাইটের কালারের জিতে চলে যেতে পারে। এখন তাহলে বুঝতে পারতেছো, যখন অ্যাসিডিক কন্ডিশন তখন কিন্তু কালার এ থাকবে, আস্তে আস্তে কালার এটা কমতে থাকবে। যখন নিউট্রালাইজেশন তখন এই দুটার মাঝখানের একটা কালার থাকবে। আর যখন অ্যালকালি অ্যাড করতেছো এক্সেস, যখন এক্সেস অ্যালকালি হয়ে গেছে, তখন কিন্তু কালার বিতে চলে যাবে। টাইট্রেশনটা যদি উল্টা হয়, অ্যালকালি দিয়ে যদি শুরু করো, তখন কালার বিতে স্টার্ট হবে, কমতে কমতে নিউট্রালাইজেশনের পর কালার এ হয়ে যাবে। বুঝা গেছে? সিম্পল একটা থিওরি। এখন প্রত্যেকটা ইন্ডিকেটরের একটা রেঞ্জ থাকে, ওয়ার্কিং রেঞ্জ, ঠিক আছে। এই যে এন্ড পয়েন্ট লেখাই আছে সব, এখানে ইন্ডিকেটর চেঞ্জেস কালার ফ্রম, এখানে আমি যদি পয়েন্টটাকে ইন্ডিকেটর চেঞ্জেস কালার ফ্রম H into H ion minus over a narrow range, ন্যারো রেঞ্জ, কিন্তু এটা বেশি বড় না, কিন্তু ডিফারেন্ট ইন্ডিকেটরস চেঞ্জ কালার্স ওভার ডিফারেন্ট রেঞ্জেস, এটাই হলো তাদের আসল খেলা। এন্ড পয়েন্টের কথা বলে আছে, দ্য এন্ড পয়েন্ট অফ টাইট্রেশন ইজ রিচড ওয়েন এই দুটা কনসেন্ট্রেশন সেম হয়ে যাবে। বুঝতে পারছো? এক্স্যাক্টলি যখন তারা একটা সেম কনসেন্ট্রেশনে আসবে, দ্যাট ইজ ওয়্যার দ্য এন্ড পয়েন্ট হ্যাজ রিচড। ওই জায়গায় নিউট্রালাইজেশন কিন্তু হয়ে গেছে। এরপরে আইএন মাইনাস বাড়তে পারে বা HN মাইনাস HIN বাড়তে পারে, ডিপেন্ডিং অন আমি কার মধ্যে কি অ্যাড করতেছি। অ্যাসিডের মধ্যে যদি অ্যালকালি অ্যাড করতে থাকো, তাহলে নিউট্রালাইজেশনের পর আইএন মাইনাস বাড়বে। আর যদি অ্যালকালির মধ্যে অ্যাসিড ঢালো, তাহলে নিউট্রালাইজেশনের পর HIN বাড়বে, বেসিক। আচ্ছা, টু চুজ দ্য কারেক্ট ইন্ডিকেটর, পরে পয়েন্টটা কি বলছে, টু চুজ দ্য কারেক্ট ইন্ডিকেটর ফর আ টাইট্রেশন ওয়ান শুড pick an indicator whose endpoint coincides with the equivalence point of the titration. Endpoint coincides with equivalent point of the titration. Equivalence point for the titration. এই সেন্টেন্সটা কেন আমি মার্ক করলাম, ইকুইভ্যালেন্স একটা পিএইচ আছে না, ইকুইভ্যালেন্স একটা পিএইচ আছে,
যেটা আমরা ওই ভার্টিক্যাল সেকশনের একদম মিড পয়েন্টটা ধরছি। আচ্ছা, তার মানে ইন্ডিকেটরকে কাজ করতে হইলে ফার্স্ট অফ অল ইট হ্যাজ টু লাই উইদিন দ্যাট ভার্টিক্যাল সেকশন, কারণ ইন্ডিকেটরের ওয়ার্কিং রেঞ্জটা ভিতরেই তো এন্ড পয়েন্টটা আছে, রাইট? ইন্ডিকেটরের ওয়ার্কিং রেঞ্জের ভিতরে এন্ড পয়েন্টটা আছে না, বুঝতে পারছো? ওইটার ভিতরে ওটুকেই কিন্তু সে কাজ করে, ওটুকেই কাজ করে, কিন্তু ওই পিএইচ রিচ করলেই কাজ করা স্টার্ট করবে। এর নিচে বা উপরে রাখলে ইন্ডিকেটরের কোনো কাজ হবে না পিএইচে, বুঝতে পারছো? তাহলে ওই এন্ড পয়েন্টটা মাঝখানের মধ্যে ধরো পড়তেছে, রেঞ্জের মাঝখানে ওইটার এন্ড পয়েন্টের পিএইচ আমি ধরলাম, এন্ড পয়েন্টের মাঝখানে, মানে এন্ড পয়েন্টটা হচ্ছে মাঝখানে আর কি, ইন্ডিকেটরের মাঝখানের পয়েন্টটা, ওই পিএইচটা যদি ধরো, এইটা অবশ্যই ওই ভার্টিক্যাল সেকশনের ভিতরে পড়তেই হবে, নাহলে কি এন্ড পয়েন্ট ডিটেক্ট করতে পারবে? সে পারবে না। কিন্তু এটাকে আমরা এখন একটু স্টাডি করি, দেখো। অ্যান ইন্ডিকেটর উইল ওয়ার্ক, দ্য ইনফরমেশন হিয়ার ইজ, সবাই এই লাইনটা দেখো, অ্যান ইন্ডিকেটর উইল ওয়ার্ক ইফ দ্য পিএইচ রেঞ্জ of the indicator lies on the steep part of the curve. Steep part হচ্ছে vertical section. In this case, the indicator will change color rapidly and the color change will respond to the neutralization point. The color change will be rapid and the color change will correspond to the neutralization point. ওটা neutralization point এই color change টা হচ্ছে। এখানে আমরা phenolphthalein ইউজ করলাম, strong base, কিন্তু উইক বেজের জন্য ফেনপথ্যালিন ইউজ করতে পারবে না। তো ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে আমরা ফেনপথ্যালিনটা ইউজ করতে পারবো স্ট্রং বেজের জন্য, বাট নট ফর স্ট্রং, মানে নট ফর উইক বেজেস। এটার জন্য ফেনপথ্যালিনই স্পেসিফিকলি ইউজ করা হচ্ছে। আবার এই কালার চেঞ্জটা তো অ্যাসিড অ্যালকালি, এটা তো বুঝতেই পারতেছো এই কালারটা কি। এই কালারগুলো জাস্ট বেসিকটা মেমোরাইজ করে রেখো, আর এটা মেমোরাইজ করাও তো লাগবে না, বিকজ ইউ উইল বি গিভেন দ্য ডেটা বুকলেট। ডেটা বুকলেটে তো কালার আছে। আচ্ছা, মিথাইল অরেঞ্জটা কখন ইউজ করা হচ্ছে? মিথাইল অরেঞ্জটা কখন করা হচ্ছে? স্ট্রং অ্যাসিডস বাট উইক অ্যাসিডসের জন্য না। wherever there is a strong acid in the titration, use methyl orange. ওকে, এখন স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, এদের কেসে ফেনপথ্যালিন, মিথাইল অরেঞ্জ দুটো ইউজ করা যাবে। এখানে একটা পিএইচ রেঞ্জ ক্রিয়েট করে দেওয়া আছে, বুঝতে পারছো? এই যে এতটুকু, এটা ফেনপথ্যালিনের রেঞ্জ। এখন ফেনপথ্যালিন রেঞ্জ ধরো এখান থেকে বুঝতে পারতেছো না, উই হ্যাভ ডাটা বুকলেট যেখান থেকে আমরা এই ইন্টারপ্রিটেশনটা করে নিতে পারবো। সো লেটস জাম্প টু দ্য ডাটা বুকলেট। আমরা একটু ডাটা বুকলেট দেখি কোন পেজে এই জিনিসটা মেনশন করা আছে। ইন দ্য ডাটা বুকলেট পেজ নাম্বার, আমরা একদম ঠিক লাস্ট পেজের আগের পেজটা পাবো, পেজ নাম্বার 9, সরি, আমরা পেজ নাম্বার 9-এ ডাটা বুকলেট এটা পাবো, এই ইনফরমেশনটা। ইউ হ্যাভ সাম সার্টেন ইন্ডিকেটরস। এই দেখো কয়েকটা 10টা ইন্ডিকেটর তোমাদেরকে মেনশন করা আছে। আমরা ইউজুয়ালি ধরো ইউজ করতেছি ফেনপথ্যালিন। এখানে ফেনপথ্যালিনের ওয়ার্কিং রেঞ্জটা কত দেখছো? বুঝতে পারছো ওয়ার্কিং রেঞ্জটা কত? এই এতটুকু। এখন এই 9.3 নিচে যত থাকবে কালারটা কি হয়ে থাকবে? কালারলেস। আর ওই পাশে গেলে পিঙ্ক বা রেড আর কি। রেড, আমরা রেড এখানে লেখা রাখছে, ইউজুয়ালি পিঙ্ক হইতে পারে। আমরা পিঙ্কই পড়ছি না, কালারলেস টু পিঙ্ক, পিঙ্ক হইতে পারে, ঠিক আছে? তো এই 9.3 ক্রস করার পরে কিন্তু তার কালারটা পিঙ্কের দিকে চলে যাবে। বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো কালারটা কিসের মধ্যে পড়ে থাকবে? এখন 10 পর্যন্তই কিন্তু তার পিএইচটা এই পিঙ্ক কালার রাখবে। মেন কথা হলো এই 10-এর পর যদি পিএইচটা ক্রস হয়ে যায় তাইলে কি হয়ে থাকবে? না, পিঙ্ক কালারই হয়ে থাকবে। এই 10-এর পর যদি ক্রস হয়ে যায়, ধরো পিএইচ আছে 11.5, এটা পিঙ্ক কালারই হয়ে থাকবে। বুঝছো? মানে পিএইচ, এই ইন্ডিকেটরটা কাজ করে এই পিএইচ এর মধ্যে, এই পিএইচ এর মধ্যে, বুঝতে পারছো? কিন্তু এটার পরে যদি এক্সট্রা পিএইচ দেওয়া হয়, ওই পিএইচ, হায়ার পিএইচ এর মধ্যে ওই অ্যালকালির সাইডের কালারটা পড়ে থাকবে। আর যদি লোয়ার পিএইচ দেওয়া হয়, 8.2 যদি পিএইচ 8.2 থেকে নিচে থাকে, ধরো পিএইচ হচ্ছে 7-এ কি হয়ে থাকবে? কালারলেসই হয়ে থাকবে। তো ফেনপথ্যালিন নিউট্রাল সলিউশনে কিন্তু কালারলেস, অ্যাসিড সলিউশনেও কিন্তু কালারলেস, নিউট্রালেও কিন্তু কালারলেস, শুধু অ্যালকালাইন সলিউশনে কিন্তু পিঙ্ক। কিন্তু
উইক অ্যালকালির জন্য পিঙ্ক না, উইক অ্যালকালি স্ট্রং অ্যালকালিতে পিঙ্ক, উইক অ্যালকালিতে সবসময় কিন্তু পিঙ্ক না, উইক অ্যালকালিতে সবসময় পিঙ্ক না। কেন সবসময় পিঙ্ক না? উইক অ্যালকালির পিএইচ তো 8.2 হইতে পারে, 8.2 তো সে পিঙ্ক না, সে তো পিঙ্ক হচ্ছে 10-এ, 10 এর পর পিঙ্ক, বুঝতে পারছো? বা 10 এর এই 9.3 ক্রস করার পর সে পিঙ্ক। এই পিকে ইন্ডিকেটর হচ্ছে মিড পয়েন্টটা, বুঝতে পারছো? দিস ইজ দ্য মিড পয়েন্ট, ওই মিড পয়েন্টের পিএইচটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি তার কালার চেঞ্জ হওয়ার পয়েন্টটা। এই পিএইচে কালার চেঞ্জটা হয়, কালার চেঞ্জটা শুরু হয়। যেমন এই যে রেড থেকে মিডল কালারটায় চলে আসবে, রেডিয়াল ওর মিডল কালারটায় চলে আসবে হচ্ছে এই পিএইচে, বুঝতে পারছো? কিন্তু পিএইচটার কালার চেঞ্জটা কিন্তু এই পিএইচ এর মধ্যেই হবে। এখন এই জিনিসগুলো কিন্তু সিম্পল ভাবে একটু আমরা শান্তিতে হালকা ভাবে একটু চিন্তা করি। ধরো একটা টাইট্রেশন হইতেছে, স্টার্টিং অ্যাসিডের পিএইচ ছিল 1, হ্যাঁ, স্টার্টিং অ্যাসিডের পিএইচ ছিল 1, ওটার মধ্যে তোমরা দিছো থাইমল ব্লু, বেশিক্ষণ কিন্তু এটা কাজ করবে না, নিউট্রালাইজেশন পয়েন্ট ধরো ধরতেই পারলো না, কারণ আমি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস নিছি, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস টাইট্রেশন নিছি, অলরাইট? তাহলে ওদের কিন্তু আমি কয়েকটা জিনিস শিখছি, স্টার্টিং পিএইচ ওর হয় 1, ফাইনাল পিএইচ ওর হয় এক্সট্রা অ্যালকালি অ্যাড করলে 13, কিন্তু মাঝখানের ইকুইভ্যালেন্স পিএইচ হচ্ছে 7। তাহলে ভার্টিক্যাল সেকশনটা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম 3.5 থেকে 10.5 এর মধ্যে ধরতেছি। দিস ইজ দ্য ওয়ার্কিং পি মানে ভার্টিক্যাল সেকশন। এখন এটা কি ভার্টিক্যাল সেকশনের ভিতরে পড়তেছে? ভালো করে দেখো তো, থাইমল ব্লু যদি কেউ দেয়, এটা কি ভার্টিক্যাল সেকশনে পড়তেছে রেঞ্জটা? সো আমাদের সবার আগে জানতে হবে কি ভার্টিক্যাল সেকশনটা, যে এই টাইট্রেশনের ভার্টিক্যাল সেকশনটা কত থেকে কতর মধ্যে হইতে পারে। এখন ভার্টিক্যাল সেকশনে যারা যারা বিলং করে এখানে, তারাই শুধু কিন্তু ওয়ার্কিং পিএইচ মানে ইন্ডিকেটর হিসাবে কাজ করতে পারবে ওই টাইট্রেশনে। এখন তাহলে চিন্তা করো কে কে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের টাইট্রেশনে কে কে ইন্ডিকেটর হিসাবে কাজ করতে পারবে এখানে, এই ভার্টিক্যাল সেকশনে কে কে পড়ছে? এটা পড়ছে 3.2 না, লোয়ার পিএইচ রেঞ্জ কিন্তু পড়ে নেই, এটাও পড়ে নেই, এটাও পড়ে নেই, এটা পড়ছে, এটা পড়ছে, এটাও পড়ে নেই, 2.8 যে পড়ছে 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 পড়ছে, এগুলো সব পড়ছে, এগুলো সব এগুলো ইউজ করতে পারবো। এখন আমি তোমাদেরকে জিজ্ঞেস করতে পারি হোয়াট ইজ দ্য বেস্ট পিএইচ, হোয়াট ইজ দ্য বেস্ট ইন্ডিকেটর, এগুলো সব ইন্ডিকেটর দ্যাট উইল ওয়ার্ক, which should be the most suitable indicator? In that case আমরা খুঁজবো এটার ইকুইভ্যালেন্স পিএইচ কত, 7, its equivalence pH is 7। এটার কাছাকাছি পিকে ইন্ডিকেটর কার আছে, মিড পয়েন্টটা যার আছে ওইটা সবচেয়ে বেটার কাজ করবে না? বুঝতে পারছো নিয়মটা কি? মিড পয়েন্ট যার কাছাকাছি এই ভ্যালুর, ওয়ার্কিং পিএইচ এর যারা যারা পড়ছে তাদের মিড পয়েন্ট যার এটার একদম কাছাকাছি 7 এর কাছাকাছি কে আছে? ব্রোমোমিথাইল ব্লু, ব্রোমোথাইমল ব্লু। তাহলে বেস্ট ইন্ডিকেটরের সবগুলোর মধ্যে কে? ব্রোমোথাইমল ব্লু। বুঝতে পারছেন জিনিসটা? তাহলে ফার্স্টে নোটিস করতে হয় ওই টাইট্রেশনে ইন্ডিকেটর কাজ করানোর জন্য ফার্স্টে আমাকে নোটিস করতে হবে যে পিএইচ রেঞ্জের মধ্যে ওইটা ভার্টিক্যাল সেকশনের ভিতরে আছে নাকি। ইফ ইট ইজ উইদিন দ্য ভার্টিক্যাল সেকশন ইট উইল ওয়ার্ক, ইফ ইট ইজ নট উইদিন দ্য ভার্টিক্যাল সেকশন ইট উইল নট ওয়ার্ক। বোঝা গেছে? তারপর হইলো দেখতে হবে সুটেবল ইন্ডিকেটর, মোস্ট সুটেবল ইন্ডিকেটরটা কি, মোস্ট সুটেবল ইন্ডিকেটরটা কি। তারপর আমাদের মোস্ট সুটেবল ইন্ডিকেটরটা চুজ করতে হবে ইকুইভ্যালেন্স পিএইচ এর কাছাকাছি যে আছে। এখন আমাকে বলো যদি এই টাইট্রেশনটা আমরা ব্রোমো ক্রেসল গ্রিন দিয়ে করতাম তাহলে কি নিউট্রালাইজেশন হওয়ার আগেই কালারটা চেঞ্জ হয়ে যেত না? ইকুইভ্যালেন্স পয়েন্টে যাওয়ার আগে কালারটা চেঞ্জ হয়ে যেত না? চিন্তা করে দেখো 5.4 এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ইকুইভ্যালেন্স পিএইচ কত? 7। তাহলে তোমরা তখন কি বলতা? দ্য কালার চেঞ্জ উইল অকার বিফোর ইকুইভ্যালেন্স পয়েন্ট বা ইকুইভ্যালেন্স পিএইচ ইজ রিচড। এই কথাটা বলতাম না? কালার চেঞ্জ কিন্তু হবে, ভার্টিক্যাল সেকশনে আছে, কিন্তু ইকুইভ্যালেন্স পিএইচ এ যাওয়ার আগেই কালার চেঞ্জটা হয়ে যাবে, কারণ অলরেডি কিন্তু 5.4 এ কিন্তু তার কালারটা অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে পিএইচটা কত? 7 এ যাইতে হবে কালার চেঞ্জ করানোর জন্য।
নিউট্রালাইজেশনটা কিন্তু এক্স্যাক্টলি 7 পিএইচ হচ্ছে, বুঝতে পারছো? তাহলে নিউট্রালাইজেশন হওয়ার আগেই কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক না? এই ইন্ডিকেটর গুলো দিলেও একই না? নিউট্রালাইজেশন হওয়ার আগেই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না এগুলা? এটাও নিউট্রালাইজেশন হওয়ার আগেই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না? তাহলে শুধুমাত্র এগুলা কি, এগুলা কিন্তু নিউট্রালাইজেশনের ভিতরে থাকতে পারে এগুলা, তার মানে এগুলা মোস্ট সুটেবল। কিন্তু কাহিনী হইলো নিউট্রালাইজেশনের পরে কিন্তু এটার কালার চেঞ্জ আসবে। ফেনপথ্যালিন নিউট্রালাইজেশনের পরে কিন্তু কালার চেঞ্জটা আসবে, কিন্তু ভার্টিক্যাল সেকশনের চিকি হয়, চিকি আছে। এটা সুটেবল, এরা সবাই যারা যারা কালার চেঞ্জ করতে পারে তারা সবাই কিন্তু সুটেবল ইন্ডিকেটর, বাট দ্য মোস্ট সুটেবল ওয়ান উইল বি যের পিএইচ পিকে ইন্ডিকেটরটা, যার পিকে ইন্ডিকেটরটা ইকুইভ্যালেন্স পিএইচ এর কাছাকাছি। এখন বাই লুকিং এট দ্য টাইপ অফ টাইট্রেশন ইউ মাইট বি আস্কড টু মানে চুজ দ্য বেস্ট ইন্ডিকেটর অর চুজ দ্য মোস্ট মানে উইচ ইন্ডিকেটরস উইল ওয়ার্ক, বুঝতে পারছো? এরকম কোয়েশ্চেন কিন্তু প্রচুর আছে। তারপরে এমন হইতে পারে একটা টাইট্রেশন কার্ভে জায়গায় জায়গায় পয়েন্ট আউট করে দিছে 1 2 3 4 করে, ওই জায়গাগুলোতে ইন্ডিকেটরের কালার কি এটা জিজ্ঞেস করতে পারে না? এরকম কোয়েশ্চেন হইতে পারে না? এগুলো আমরা কিন্তু কোয়েশ্চেন পেপারে ফেস করব, ডোন্ট ওয়ারি। তো এই কোয়েশ্চেনস গুলো মার্ক করে রাখছি, আমার অনেক দিনের স্টাডি আছে এই কোয়েশ্চেন পেপারে, এগুলো সব আমি মার্ক করে রাখছি এইসব প্রবলেমস যে কি কি টাইপের কোয়েশ্চেন তো স্টুডেন্টসরা ফেস করছে, যে জায়গায় জায়গায় মার্ক করা আছে। আমরা যদি এই পিএইচ রেঞ্জটাকে প্রসেস করতে পারি আর ওই পিএইচ গুলো নোট করতে পারি, দেখলাম যে একটা পিএইচ হচ্ছে 3.1, একটা পিএইচ হচ্ছে 5.2, একটা পিএইচ হচ্ছে 7.5, একটা পিএইচ হচ্ছে 11, এরকম এরকম জায়গায় পিএইচ মার্ক করা আছে গ্রাফের। তখন আমরা বিভিন্ন একটা যে কোনো একটা ইন্ডিকেটর দিয়ে বললো যে এটার কালার চেঞ্জ গুলো কি কি হবে, এক্সপ্লেইন, শুধু স্টেট না, এক্সপ্লেইন দ্য কালার চেঞ্জেস দ্যাট অকার অ্যাট দিস পয়েন্টস। প্রথমটা আমি দেখলাম যে ধরো অ্যাসিডের মধ্যে পড়ে আছে, তার মানে রেঞ্জের নিচে আছে প্রথমটা। ধরো আমরা এটা নিলাম, মিথাইল অরেঞ্জ নিলাম, মিথাইল অরেঞ্জ নিলাম, ঠিক আছে? একটা টাইট্রেশন করার জন্য মিথাইল অরেঞ্জ নেওয়া হইলো। অ্যাসিডের মধ্যে দিল হচ্ছে মিথাইল অরেঞ্জ, কালারটা কি হয়ে থাকবে? অ্যাসিডের পিএইচ ধরো স্টার্টিং পিএইচ ছিল 1, কালারটা হয়ে থাকবে রেড। তাহলে একটা ছিল স্টার্টিং এর পয়েন্ট ক্রস করে দিছে, পিএইচ কার্ভের মধ্যে স্টার্টিং এর পয়েন্টটা এই ধরো এইভাবে শুরু হয়েছিল, স্টার্টিং এর পয়েন্ট ক্রস করে দিছে, একদম স্টার্টিং পয়েন্ট, দিস ইজ এ। এখানে একটা দিতে পারতো বি, এখানে একটা দিতে পারতো সি, এরকম, বুঝছো? তো এই এতে পিএইচটার কালার, পিএইচটা হচ্ছে 3.2 এর নিচে, বলবা দ্য পিএইচ ইজ লোয়ার দেন দ্য পিএইচ রেঞ্জ অফ indicator, so the color is now red. First initially it will be red color, red color এর পর next at B color will be, ধরো এখন B এর পিএইচটা হচ্ছে 3.5, দুটার মাঝখানের একটা কালার না, দুটা মাঝখানের একটা কালার না? তাহলে রেড আর ইয়েলোর মাঝখানে কি কালার থাকে? অরেঞ্জ। কালার প্যালেট টেস্ট হইতেছে আর কি, রেড আর গ্রিনের মাঝখানে, ইয়ার মাঝখানে কিন্তু অরেঞ্জ। তখন বলতে হবে স্টার্টস টু টার্ন অরেঞ্জ, ইট বিকামস অরেঞ্জ, বুঝছো? অরেঞ্জ হইতেছে কেন? কারণ পিএইচ চেঞ্জ হইতেছে, ঠিক আছে? অ্যাসিডিক পিএইচ থেকে স্লাইটলি হায়ার হয়ে গেছে। তারপর যদি বলে সিতে কি কালার, অলরেডি কিন্তু ক্রস করে চলে গেছে, দেন টার্নস গ্রিন, মানে দেন টার্নস ইয়েলো, সিতে কিন্তু কালারটা ইয়েলো। তাহলে টোটাল কালার চেঞ্জটা হচ্ছে ফ্রম রেড টু অরেঞ্জ টু ইয়েলো, 3টা পয়েন্ট কিন্তু। এখন 3টা পয়েন্টের ওই পিএইচ এর ভ্যালু বলে মানে বসায় বসায় আমাদেরকে এক্সপ্লেনেশন দিতে হবে। এই হলো আমাদের কোয়েশ্চেনটা ছিল, এটা স্টুডেন্টরা 4 মার্কের কোয়েশ্চেন ছিল, ছাইরা দিছে। তারপর যে লাস্টে জিজ্ঞেস করছিল মিথাইল অরেঞ্জকে সুটেবল ইন্ডিকেটর হবে নাকি, হবে না। এই টাইট্রেশনের জন্য মিথাইল অরেঞ্জ will not be a suitable indicator because the color change will occur before equivalence point, বুঝতে পারছো? The color change will occur before neutralization occurs. এটা হলো নট সুটেবল, দ্যাটস ওয়াই এই যে লাস্টে পয়েন্টটা দেওয়া দরকার ছিল, ওই আল্লাহর অবস্থায় ছাইরা দিছে। এইসব কোয়েশ্চেন বলে ওর মাথায় ঢুকে না, ম্যাক্সিমাম স্টুডেন্টরা বলে এইসব কোয়েশ্চেন বলে মাথায় ঢুকে না। না ঢুকানোর তো কিছু নাই, জাস্ট জিনিসটা হচ্ছে কন্টেন্টটাকে তুমি হেজি বানায় রাখছিলা আর টাচ করো নাই লাস্টে, যে আই উইল স্কিপ দিস কন্টেন্ট নো ম্যাটার হোয়াট, আমরা পরীক্ষা এটা আসলে আপনার দিব না। হ্যাঁ, তুমি চুজ করে যাইতে পারো এরকম,
ইটস আপ টু ইউ, বাট আমি অ্যাজ আ স্টুডেন্ট আমি সব ধরনের কন্টেন্ট শিখে গেছিলাম যাতে সবকিছুই অ্যান্সার করতে পারি। সো ইন্ডিকেটরের কাহিনীটা বোঝা গেছে। ফার্স্ট নিয়মটা হচ্ছে আগে ভার্টিক্যাল সেকশনে পড়তে হয় পিএইচটা, তারপর চেক করতে হয় যে ওইটা কি নিউট্রালাইজেশনের আগেই কালার চেঞ্জ হয়ে যাবে, নাকি নিউট্রালাইজেশনের ভিতরে আছে, নাকি নিউট্রালাইজেশনের পরে কালার চেঞ্জ হবে। এক্সিস্ট করতে পারে, তিনোটাই কিন্তু সুটেবল অপশন, কারণ এটা তো ভার্টিক্যাল সেকশনের ভিতরেই আছে। কিন্তু মোস্ট সুটেবল পিএইচ মানে মোস্ট সুটেবল ইন্ডিকেটর হচ্ছে সে যার পিএইচটা হচ্ছে ফার্স্ট অফ অল ওয়ার্কিং রেঞ্জটা ভার্টিক্যাল সেকশনে পড়তেছে, পিএইচ রেঞ্জটা, and also their pk indicator is closest to the equivalence pH। ক্লিয়ার হয়েছে স্যার জিনিসটা? সবাই কি বুঝতে পারছি এই কথাগুলো? ওকে, তাহলে আমার মনে হয় এখন আমাদের এখানের কাহিনীগুলো সিম্পল হয়ে গেল। এখন এই ডায়াগ্রামের কাহিনীটা সিম্পল হয়ে গেল না? ডায়াগ্রামের কাহিনীটা সিম্পল হয়ে গেছে তো। তো উইক অ্যাসিডস যখন থাকে, উইক অ্যাসিডস এর সুটেবল হচ্ছে ইন্ডিকেটর হচ্ছে মিথাইল অরেঞ্জ। কেন? কারণ ভার্টিক্যাল সেকশনটা কিন্তু একটু নেমে আসে, ছোট হয়ে আসে, তাইলে ইকুইভ্যালেন্স পিএইচটাও কিন্তু কমে আসে। বুঝতে পারছো? ইকুইভ্যালেন্স পিএইচটা কমে আসে, দ্যাটস ওয়াই কালার চেঞ্জটা কম পিএইচ এর মধ্যে হয়ে যায়। কালার চেঞ্জটা কম পিএইচ এ হয়ে যায়, পিএইচ রেঞ্জটা ন্যারো হয়ে যায়, ভার্টিক্যাল সেকশনটা ন্যারো হয়ে যায়। বারেক বুঝতে পারছো খেলাটা? আচ্ছা, সো পিএইচ এর আমরা ইন্ডিকেটরের কাজটা তাহলে বুঝতে পারলাম। এখন নেক্সট পার্ট হচ্ছে যতগুলো অ্যাসিড বেস টাইট্রেশন করলাম সব ছিল হচ্ছে সিঙ্গেল মানে অ্যাসিড, মোনোপ্রোটিক অ্যাসিড নিয়ে বা মোনোমেসিক অ্যাসিড নিয়ে করছি। আমরা কিন্তু এখন পর্যন্ত এমন অ্যাসিড নেই যেটার মধ্যে 2 মোলস অফ H+ আছে, যেমন ডাইপ্রোটিক অ্যাসিড। এখন যখনই এরকম ডাইপ্রোটিক অ্যাসিডের টাইট্রেশন হবে তখন একটা ইন্টারেস্টিং কেস আছে। এখন ডাইপ্রোটিক অ্যাসিড সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে H2SO4, ইটস আ স্ট্রং ডাইপ্রোটিক অ্যাসিড। উইক ডাইপ্রোটিক অ্যাসিডও কিন্তু আছে, H2CO3, এটা কিন্তু উইক, এটা কিন্তু উইক। ডাইপ্রোটিক ওই যে শুরুর লেকচারে বলছিলাম H+ যার মধ্যে দুইটা করে আছে, যে দুইটা করে H+ রিলিজ করে পার মলিকিউল, সে হচ্ছে ডাইপ্রোটিক। তাহলে এটা স্ট্রং আর এটা উইক, আমরা ধরো স্ট্রং নিয়ে করতেছি। এখন ডাইপ্রোটিক অ্যাসিডের এটা আসলে এখান থেকে না দেখায় আমি তোমাদের আইএল বুক থেকে দেখাই, ওইটা আরো ক্লিয়ার আছে। আমি বুঝি কেমনে? আমি পড়ি যে, পড়াশোনা করি যে, পড়াশোনা করলে তো তুমি পারবা। স্ট্রং অ্যাসিডের কয়েকটা লজিক আছে, কে এর ভ্যালু অনেক হাই হয়, আর নাইলে কিছু মুখস্থই আছে, যেমন সালফিউরিক অ্যাসিড ইজ আ স্ট্রং অ্যাসিড, মুখস্থ আমাদের। হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ আ স্ট্রং অ্যাসিড, মুখস্থ আমাদের। নাইট্রিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, মুখস্থ গেল। ইথানোয়িক অ্যাসিড উইক, অর্গানিক অ্যাসিড মানে উইক অ্যাসিড, ঠিক আছে? আবার ইকুইলিব্রিয়াম দিয়ে দিছে কোনো অ্যাসিডের, এটা উইক অ্যাসিড। বেস স্ট্রং হচ্ছে গ্রুপ 1 এর সব অ্যালকালি, অ্যালকালি তো গ্রুপ 1 এর সব অ্যালকালি তো বেস, গ্রুপ 1 এর সব অ্যালকালি হচ্ছে সলিউবল, ওরা হচ্ছে স্ট্রংগেস্ট বেস। আর উইক বেস হইতে পারে বিভিন্ন, ধরো অ্যামোনিয়া সলিউশন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরকম উইক অ্যালকালি আছে। আবার বিভিন্ন ধরো মেটাল কার্বনেটসও একটা ইকুইলিব্রিয়াম ফর্ম করতে পারে, তারাও একটা বেস, উইক বেস। বেস ইকুইলিব্রিয়াম ফর্ম করতেছে, ইকুইলিব্রিয়াম ফর্ম করলে উইক, ইকুইলিব্রিয়াম ফর্ম করলে উইক। বুঝতে পারছো? এখন স্ট্রং, এখান থেকে আমি না দেখায় আমি চলে যাই একটু বইয়ে, কারণ বইয়ের মধ্যে এটাকে আরো সুন্দর করে ডিফাইন করে দিচ্ছে, তারপরে তোমার এখানে সামারাইজ করে দিব না আমরা। বইটা পড়লে ভালো, বইয়ের মধ্যে অনেক ইনফরমেশন আছে তো, বই পড়লে ভালো। এই যে বলতে বলতে এসে করছি না, পেজ 95, পেজ 94 আগে আমি আসবো। এই যে আমরা ইন্ডিকেটরের কাহিনী কিন্তু মাত্র করলাম, একটা জিনিস তোমাদেরকে এখান থেকে একটু আইডিয়া দিয়ে দিই। একদম লাস্টে পেজ নাম্বার 94 এর একটু লাস্টে একটা জিনিস আছে, এটা একটু বুঝাই দিই। ইন্ডিকেটরসটা কেন উইক অ্যাসিড উইক বেস টাইট্রেশনে কাজ করতে পারে না? ভার্টিক্যাল সেকশন নাই, ভার্টিক্যাল সেকশন নাই, কিন্তু ইন্ডিকেটরসের জন্য একটা পিএইচ রেঞ্জ লাগবে কাজ করতে। দে ডু নট হ্যাভ আ ভার্টিক্যাল সেকশন, মানে দে ডু নট হ্যাভ কি হলো,
ওটা এসে বললো কেমনে? ভয়েস রেকর্ড কিভাবে করলো? They do not, আচ্ছা, they do not have vertical section to work upon, ঠিক না? তাহলে কিভাবে পিএইচ কাজ করবে যদি ভার্টিক্যাল সেকশন না হয়? কালার চেঞ্জটা কিভাবে হবে? উইক অ্যাসিড উইক বেস টাইট্রেশনের ভার্টিক্যাল সেকশন এক্সিস্ট করে না, দে হ্যাভ আ শার্প ইকুইভ্যালেন্স পিএইচ। শার্প ইকুইভ্যালেন্স পিএইচ মানে একটা পয়েন্টে এসে পিএইচটা চেঞ্জ হয়ে চলে যায়, শার্প ইকুইভ্যালেন্স পিএইচ। সো ইন কেস অফ শার্প ইকুইভ্যালেন্স পিএইচ, no vertical section exists in the graph, so pH মানে there is no rapid change in pH. Therefore indicators will not be able to work. বোঝা গেছে? সহজ ভাষায় বলে দিলাম, এই কথা আরো বইও আছে। এখন আমরা ওই যে লাস্ট পার্টটা একটু পড়ি, টাইট্রেশন কার্ভ। সবাই একটু পেজ নাম্বার 94 এর লাস্ট পার্ট দেখো, টাইট্রেশন কার্ভস উইথ ডাইপ্রোটিক অ্যাসিডস। এখানে একটা এক্সাম্পল দিছে সালফিউরিক অ্যাসিড দিয়ে, ধরো H2SO4। প্রথম স্টেজে H2SO4 এর জায়গায় ধরো X দিছে, X ইজ দ্য নেগেটিভ আয়ন অফ দ্য অ্যাসিড। তাহলে ফার্স্টে ফার্স্ট ডিসোসিয়েশন হবে, সেকেন্ডে সেকেন্ড ডিসোসিয়েশন হবে। সো অলওয়েজ ডাইপ্রোটিক অ্যাসিডের কিন্তু দুটো ডিসোসিয়েশন হয়, স্টেজ 1 একটা, স্টেজ 2 একটা। ওকে, এখন কি হলো দেখো পরের পেজে, বিকজ অফ দ্য সাকসেসিভ ডিসোসিয়েশনস, এটাকে একটু আর একটু বড় করে আমরা পড়ি, বিকজ অফ দ্য সাকসেসিভ ডিসোসিয়েশনস one of the following, one following immediately the other, the titration curves of diprotic acids have two equivalence points। তার মানে এখানে একটা ভার্টিক্যাল সেকশন না, দুইটা। বুঝতে পারছেন? ডাইপ্রোটিক অ্যাসিডসে দুইটা ভার্টিক্যাল সেকশন। সো আমরা এখানে একটু স্টাডি করি ভার্টিক্যাল সেকশনটা। আমরা প্রথমে দেখতেছি, প্রথম পার্টে আমি দেখতেছি আই থিংক 17.5 cm³ লাগতেছে। পরে আবার সেকেন্ড ইকুইভ্যালেন্সে যাওয়ার জন্য আরো 17.5 লাগতেছে, তাহলে সেকেন্ডটা এন্ড হইতেছে 35 এ। ডাবল ভলিউম লাগলো কিন্তু, বুঝতে পারছো? ডাবল ভলিউম লাগলো না? ফার্স্ট ইকুইভ্যালেন্স কিন্তু অর্ধেক ভলিউমে হইতেছে, সেকেন্ড ইকুইভ্যালেন্স আরো ডাবল ভলিউমে হইতেছে। এই কথাটা আমরা একটু প্রসেস করি। দ্য ইকুয়েশনস ফর দ্য অ্যাসিড বেস টাইট্রেশনস অকারিং বিটুইন ডাইপ্রোটিক অ্যাসিড দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে। তো প্রথমে কি করে, এখান থেকে একটা H+, ওই একটা H+ বের হয়ে যায়, ওই একটা H+ আর একটা OH- এর সাথে নিউট্রালাইজেশনটা হয়, দ্যাটস বিকামস ইওর H2O। দুইটা H+ এ কিন্তু চলে যাচ্ছে না। তাহলে রিমেনিং পোর্শনটা একটা সল্ট ক্রিয়েট করতেছে, সল্টের মধ্যে একটা কনজুগেট আছে HX-, রাইট? উইক অ্যাসিড না এটা? এটা উইক অ্যাসিড না? এটাও একটা উইক অ্যাসিড না? তাহলে HX-, এটা আবার ডিসোসিয়েট করবে না, এটার মধ্যে প্রোটন এখনো আছে। That happens in the second equivalence point. এই রিমেনিং HX-, এটার থেকে আবার এটা আবার প্রডিউস করতেছে, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আবার রিঅ্যাক্ট করতেছে, প্রডিউস করতেছে দ্য সল্ট অ্যান্ড এগেইন ওয়াটার। তার মানে এখানে রিমেনিং যে H+টা ছিল, সোডিয়াম ধরো হাইড্রোজেন সালফেট, আমরা সালফেট দিয়ে করতে পারতাম, ঠিক আছে? ধরো রিঅ্যাকশনটা আমরা সালফেট বেজই করলাম, ধরো ইনস্টেড অফ X থিঙ্ক HSO4, ওটা SO4 ধরো, তাহলে NaHSO4 হইতো, NaHSO4 আবার কম্বাইন করে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে Na2SO4 প্লাস ওয়াটার, তার মানে আবার ডিসোসিয়েশন হয়েছে, আবার একটা নিউট্রালাইজেশন হয়েছে, তাহলে দুইবার নিউট্রালাইজেশন কিন্তু। এখন ফ্রম দ্য বিগিনিং রিঅ্যাকশন থ্রু টু দ্য সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট, এটা হলো তোমার ওভারঅল ইকুয়েশন। দিস ইজ ইউর ওভারঅল ইকুয়েশন। এখন at the first equivalence point, প্রথম রিঅ্যাকশনে কি হইলো, all the H+ ions from the first dissociation have reacted with NaOH। কোত্থেকে আসছে H+ ions? একদম অরিজিনাল কম্পাউন্ড থেকে। ও যতগুলো H+ ions রিলিজ করছে ফার্স্ট ডিসোসিয়েশনের H+ গুলো, সেকেন্ডটা না কিন্তু। তার মানে এই যে ফার্স্ট ডিসোসিয়েশন যেটা ছিল, all the H+ has reacted with NaOH। বুঝা গেছে? এরপরে সব শেষ, আরো এক্সট্রা অ্যালকালি অ্যাড করতেছো, তখন কি হচ্ছে, যেই HSO4টা প্রডিউসড হয়েছিল সোডিয়াম হাইড্রোজেন সালফেট, ওইটার H+ গুলা আবার রিঅ্যাক্ট করতেছে NaOH এর সাথে, ঠিক আছে? অলসো ওই যে প্রথম H+ গুলা তারা আবার ডিসোসিয়েট করে রিঅ্যাক্ট করতেছে। তার মানে দেখো কি লেখছে এখানে, অ্যাট দ্য সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট
all H plus ions from both reactions have reacted. মানে শুরুর H plus ions গুলো আবার শুরুর H plus ions গুলো রিঅ্যাক্ট করতেছে, এবার যে এই উইক অ্যাসিডটা প্রোডিউস করলো এর H plus ions গুলো রিঅ্যাক্ট করতেছে, তাহলে ডাইরেক্ট 2 মোলস হয়ে গেল না? বুঝতে পারছো? অরিজিনাল অ্যাসিডের H plus গুলো যা মানে রিলিজ হইতেছে সেটাও রিঅ্যাক্ট করতেছে, কারণ ওটা তো শেষ হয়নি এখনো, ওটা তো পুরোপুরি শেষ হয়নি, ওইটার আবার রিঅ্যাক্ট করতেছে। আবার এই নতুন যে সল্ট হইলো, নতুন যে ইয়াটা হইলো NaHSO4 NaHX, এটার H প্লাস গুলো রিঅ্যাক্ট করতেছে, তাহলে 2 মোলস অফ H প্লাস রিঅ্যাক্ট করতেছে না এবার। তাহলে ইকুইভ্যালেন্স ভলিউমটা লাস্টে গিয়ে কি হইলো? ডাবল হইলো। অর্ধেকটা হচ্ছে ইয়ের জন্য, এই নতুন সল্টের H প্লাসের জন্য, অর্ধেকটা হচ্ছে অরিজিনাল অ্যাসিডের H প্লাসের জন্য। বুঝতে পারছো? ডাবল H প্লাস। দ্যাটস ওয়াই সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্ট, মানে সেকেন্ড ইকুইভ্যালেন্স পয়েন্টটা এক্সিস্ট করে ডাবল ভলিউমে, যা থাকবে ওটা ডাবল ভলিউমে এক্সিস্ট করবে। ক্লিয়ার হয়েছে নাকি হয়নি? আমি চেষ্টা করছি তোমাদেরকে আমি যতটুকু সহজে বুঝি অতটুকু সহজে বুঝাই দেওয়ার জন্য। দুইটা রিয়াকশন কিন্তু এখানে, ডাবল ডিসোসিয়েশন। প্রথম ডিসোসিয়েশনের H প্লাস গুলা ফার্স্ট ইকুইভ্যালেন্স পয়েন্ট NaOH এর সাথে রিঅ্যাক্ট করলো পুরোটা 1:1, দ্যাটস 1:1 রেশিও, লাগলো একটা ভলিউম, ঠিক আছে। কিন্তু সেকেন্ড ডিসোসিয়েশনের সময়, মানে সেকেন্ড আয়নাইজ ইকুইভ্যালেন্সের সময় যেটা হচ্ছে, ওই শুরুরটাও রিঅ্যাক্ট করতেছে, পরেরটাও রিঅ্যাক্ট করতেছে। পরের যে নতুন সল্ট হইলো NaHX, এটার H প্লাস গুলো আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাক্ট করতেছে, এটার H প্লাস গুলো, তাহলে ডাবল H প্লাস মোলস হয়ে গেল, ভলিউমটা লাগতেছে ডাবল। যা ওইখানে ধরো 20 cm3 লাগলো, এবার লাগবে 40, ওইখানে লাগছিল 10, এবার লাগবে 20, মানে ওইটাই আবার ওইটা ডাবল হয়ে যাবে, ওই ভলিউমটা ডাবল হয়ে যাবে। যা ভলিউমটা আছে ওই ভলিউমটা ধরো এখানে 17.5, এটা ডাবল হয়ে যাবে। এটা যদি 10 হইতো ওটা হয়ে যাবে 20, এটা যদি 5 হইতো ওটা হয়ে যাবে 10। টোটাল বেস কত লাগে? টোটাল তাহলে কত লাগে? 17.5 টোটাল লাগে সেকেন্ড ইকুইভ্যালেন্সের পরে যেটা থাকে, তাহলে টোটাল লাগতেছে কত? ইন অর্ডার টু নিউট্রালাইজ দ্য সালফিউরিক অ্যাসিড, দুইটা ডিসোসিয়েশন হওয়ার পর যে ফাইনাল ইকুইভ্যালেন্স ভলিউমটাই হচ্ছে তোমার এতটুকু লাগবে, 35টা লাগবে। বুঝতে পারছো? দিলাম দুইটা ডিসোসিয়েশন দুইটা ডিসোসিয়েশন হবে, যদি 17.5 দাও শুধু হাফ ডিসোসিয়েশন হবে, ফার্স্ট ডিসোসিয়েশনটা হবে, পুরোটা হবে না, আরো 17.5 দিতে হবে। বুঝতে পারছো? তাহলে দুটো ডিসোসিয়েশনই হবে, নাহলে একটা ডিসোসিয়েশনই হয়ে থাকবে। ক্লিয়ার? যাক, সহজভাবে বুঝাইতে পারছি, ঠিক আছে। এই কথাটাই হলো। এই যে বেস্ট ইন্ডিকেটরের কথাটাও কিন্তু এখানে বলে দিছে, দ্য ভ্যালু শুড বি অ্যাজ ক্লোজ অ্যাজ পসিবল টু দ্য পিএইচ অ্যাট দ্য ইকুইভ্যালেন্স পয়েন্ট, ঠিক আছে। আর এখন আমরা একটু ইয়াতে দেখি ওদের আর কি কি দেওয়া আছে ইনফরমেশন। এটা তো ডাইপ্রোটিক অ্যাসিডের ছিল, এটা ডাইপ্রোটিক বেস। এবার একটু নোটে ফিরে আসো। ডাইপ্রোটিক বেসে কি দেখতেছো? দুইটা সেকশন, কিন্তু একটা বড় ভার্টিক্যাল সেকশন, একটা ছোট ভার্টিক্যাল সেকশন, একটা বড় ভার্টিক্যাল সেকশন, একটা ছোট ভার্টিক্যাল সেকশন। এখানে ছোট ভার্টিক্যাল সেকশনের কাহিনীটা কি? এখানে 2 স্টেপে প্রোটনেশন হইতেছে। মেইন কথা হলো বেস কি করতেছে, বেস তো প্রোটন নিতেছে, 2 স্টেপে প্রোটনেশন হইতেছে। প্রথমে এই জিনিসটা হচ্ছে প্রোটন নিল, ভালো করে একটু দেখো স্যার, এটা এখানে যখন একটা বেস থাকতেছে কার্বনেট, ঠিক আছে, এটা একটা কার্বনেটের সাথে একটা অ্যাসিডের রিয়াকশন। তো কার্বনেট ফার্স্টে কি করলো, H প্লাস 1 মোল নিল, এটা হয়ে গেল HCO3-, এটাও কিন্তু আবার একটা প্রোটন, এটা কিন্তু কি করবে, এটাও কিন্তু আরেকটা প্রোটন গেইন করতে পারবে। না, এটা প্রোটন গেইন করলে তো H2O প্লাস CO2 ভেঙে যাবে, H2O আর CO2, তাহলে লাস্টে তোমাদের এই দুটা প্রোডাক্ট প্রডিউসড হয়, দ্যাটস দ্য এন্ড অফ দ্য রিঅ্যাকশন, এই প্রোডাক্ট হয়। তাহলে এখানে কিন্তু ডিসোসিয়েশন না, এটা প্রোটনেশন হইতেছে, দুইটা প্রোটনেশন, ফার্স্ট প্রোটনেশন, সেকেন্ড প্রোটনেশন। ফার্স্ট প্রোটনেশনটার পিএইচ হয় অ্যালকালাইন পিএইচে গিয়া, ভার্টিক্যাল সেকশন খুব ছোট, ফার্স্ট প্রোটনেশনের ভ্যালুটা ছোট, সেকেন্ড প্রোটনেশনের ভ্যালুটা বড়। জাস্ট কার্ভটা শিখে রাখো, এক্সপ্লেনেশন বেশি নেই, বেজেরটা খুব কম আসে, অ্যাসিডেরটা বেশি আসে।
অ্যাসিডেরটা যে টেকনিকটা শিখাই দিলাম, এখানেও একটু কার্ভটা দেখো, একটু বুকের কার্ভটা দেখো, এখানে লেভেলটা কি কোনো ডিফারেন্স আছে? প্রথম ইকুইভ্যালেন্স পিএইচটা কিন্তু একটু বড় রাদার দেন সেকেন্ডটা। সেকেন্ড ভার্টিক্যাল সেকশনটার থেকে ফার্স্ট ভার্টিক্যাল সেকশনটা বড় হবে, কারণ ওইটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের টাইট্রেশন। ভালো করে একটু চিন্তা করে দেখো, H2SO4 স্ট্রং অ্যাসিড, প্রথম ডিসোসিয়েশনটা কিন্তু স্ট্রং, সেকেন্ডটা তো weak। সেকেন্ডটা উইক, কারণ এটা হইতেছে HSO4 মাইনাস থেকে। HSO4 মাইনাস একটা উইক অ্যাসিড, নট স্ট্রং। এটা monoprotic। হ্যাঁ, দুইটাই মনোপ্রোটিক আছে, দুইটাই মনোপ্রোটিক। এই দুইটা রিয়াকশন না, এখন প্রথম যে অ্যাসিডটা দিয়ে কাজ করতেছো অরিজিনাল অ্যাসিড, এটা কিন্তু স্ট্রং। সে প্রডিউস যে করলো কনজুগেটটা, ওই কনজুগেট কিন্তু একটা উইক অ্যাসিড, ওইটার থেকেও আবার প্রোটন বাইর হইতেছে না, ওইটার থেকেও যে আবার প্রোটনটা, এটা এই H+ তো আবার রিঅ্যাক্ট করতেছে, এটা সেকেন্ড ডিসোসিয়েশনে রিঅ্যাক্ট করতেছে না। তো সেকেন্ড ডিসোসিয়েশনের সময় ভার্টিক্যাল সেকশনটা একটু ছোট আসবে, ফার্স্ট ডিসোসিয়েশনে ভার্টিক্যাল সেকশনটা বড় আসবে। এই গ্যাপটা খালি একটু মনে রাখতে হবে। এখানে তোমরা ডায়াগ্রাম দেখলে বুঝতে পারবা, ফার্স্ট গ্যাপটা একটু বড়, এখানে ওরা ঠিক মতো দেয়নি, ফার্স্ট গ্যাপটা একটু বড়, সেকেন্ড গ্যাপটা একটু ছোট হয়। হ্যাঁ। ঠিক আছে, সো আমরা যা বুঝলাম, তাহলে আমরা যা বুঝলাম, এই অ্যাসিড বেজের কাহিনীটা কমপ্লিকেটেড হয়ে যাবে যদি আসলে আমি পুরোটাকে সামারাইজ না করি এখন, যে অ্যাসিড বেজের কি কি আছে, কি কি আসলে তোমাদের মাথায় ঢুকাইতে হবে। আগে তো সবার আগে তো বুঝতে হবে যে অ্যাসিড কোন সাবস্টেন্স, বেজ কোন সাবস্টেন্স, রাইট? অ্যাসিড বেজ কোন সাবস্টেন্স, এগুলো তো আগে বুঝতে হবে। অ্যাসিডের নেচার, বেজের নেচার, ডেফিনেশন। একজন হচ্ছে প্রোটন ডোনার, একজন হচ্ছে প্রোটন অ্যাকসেপ্টর, এটাই আমার ডেফিনেশন। যেই সাবস্টেন্স প্রোটন ডোনেট করতে পারে সেই অ্যাসিড, যে সাবস্টেন্স প্রোটন রিলিজ করে সে অ্যাসিড, যে সাবস্টেন্স গেইন করে ওইটা বেজ। তারপর সব সময় মনে রাখবা, অ্যাসিডের একটা কনজুগেট হইতে পারে, বেজের একটা কনজুগেট হইতে পারে। অ্যাসিডের কনজুগেট বেজ, বেজের কনজুগেট অ্যাসিড। কনজুগেট মানে হচ্ছে ও যেই প্রোটন হারানোর পর বা প্রোটন গেইন করার পর যে সাবস্টেন্সটা হয়, দ্যাটস ইটস কনজুগেট। তো এইগুলো আমরা পিএইচ বাইর করা শিখছি, স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড, ডাইপ্রোটিক অ্যাসিড, ট্রাইপ্রোটিক হইলেও আমরা পিএইচ বাইর করার নিয়মগুলো শিখছি। উইক বেজ, স্ট্রং বেজ, ওইটার তোমার পিএইচ বাইর করা শিখছি। পিওএইচ জিনিসটা শিখছি আমরা, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, KW, এটা শিখছি। পিএইচ ইজ ইকুয়াল টু 7 যে হয়, নিউট্রালের সময় পিএইচ 7 হয় কেন, এটা শিখছি। অ্যান্ড ওয়াটারের পিএইচ যে চেঞ্জ হইতে পারে at different temperature, pH চেঞ্জ হতে পারে, সেটাও আমরা দেখছি। আফটার দ্যাট উই লার্ন দ্য বাফার, বিভিন্ন টেম্পারেচার ওয়াটারের পিএইচ চেঞ্জ হয়। এটা কি ফার্স্ট ক্লাসের সেকেন্ড ক্লাসে? এটা সেকেন্ড ক্লাসে হয়েছে, লেকচারে আছে, সমস্যা নেই, লেকচার 2 তে পাবো এটা। তারপর আমরা করলাম বাফার সলিউশনস, কনসেপ্ট অফ বাফার সলিউশনস এন্ড ক্যালকুলেশন। দুইবার বললাম, একটু সিডি আটকাই গেছিল, হয় না যে সিডি আটকায় যেত আগে, দুইবার বললাম সেম সেন্টেন্স। সো বাফার ক্যালকুলেশনস, খুব ইম্পর্টেন্ট ক্যালকুলেশনস। তারপর আমরা শিখলাম টাইট্রেশন কার্ভস, কি কি ধরনের টাইট্রেশন উইথ देयर কার্ভস, পিএইচ চেঞ্জটা দেখলাম। তারপর ওই কার্ভ বেস করে আমরা চেঞ্জ দেখলাম ইন্ডিকেটরস কিভাবে কাজ করে। এবং লাস্টে আজকে ফাইনালাইজ করে আমরা দেখলাম ডাইপ্রোটিক অ্যাসিড বা ডাইপ্রোটিক বেজের টাইট্রেশন কার্ভগুলো কিরকম হয় অ্যালং উইথ ইটস কনসেপ্ট। আর আমাদের কি কিছু বাকি আছে ডিসকাস করার? লাস্টে কি আছে? লাস্টে একটা ছোট্ট পয়েন্ট আছে, এটা একটু রিডিংটা পড়া দেখি কি বলে, জাস্ট লাস্ট পার্টটা পড়া দেখি। হোয়াট ইজ এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন, এটাতে এই পড়ছো, ঠিক আছে? 1 মোল অফ ওয়াটার যখন ফর্ম হয়, একটা অ্যাসিড একটা বেসকে যখন নিউট্রালাইজ করে 1 মোল অফ ওয়াটার ফর্ম হয়। এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশনস আর অলওয়েজ এক্সোথার্মিক। স্ট্রং অ্যাসিডস আর অ্যালকালিজের ভ্যালুটা এইটার ভিতরে আসবে। মানে এখানে তোমাদের একটা আইডিয়া দিচ্ছে, ইফ আ স্ট্রং অ্যাসিড ইজ নিউট্রালাইজড বাই আ স্ট্রং বেস, এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশন এরকম ভ্যালুর দিকে আসবে, ঠিক আছে? বিকজ দ্য সেম রিঅ্যাকশন ইজ অকারিং। উইক অ্যাসিডস বা উইক বেসের সাথে এনথালপি চেঞ্জ অফ নিউট্রালাইজেশনের ভ্যালুটা কমে আসবে, it will be less exothermic because energy is absorbed to ionize acid and break bond to the hydrogen in the undissociated acid. এইটা পার্টটা দয়া করে হাইলাইট করে রাখো। এটা একটা ছোট্ট কোয়েশ্চেন ফরম্যাট, তো এটার ফাইজলামি করতে পারি এই কোয়েশ্চেন দিয়ে, পরে মনে করবা যে আরে সিলেবাসের বাইরে কোয়েশ্চেন দিছে।
দেখো ডিসোসিয়েশনের সাথে এনথালপি চেঞ্জের রিলেশন, নিউট্রালাইজেশন হইতাছে না, নিউট্রালাইজেশন একটা পিএইচ ইয়ে আছে না, এনার্জি চেঞ্জটা, ওইটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজের কেসে -57 to 58 এরকমের মধ্যে আসে স্ট্যান্ডার্ড। এটা স্ট্যান্ডার্ড, কিন্তু কন্ডিশন চেঞ্জ করলে কিন্তু সেম আসবে না। স্ট্যান্ডার্ড কন্ডিশনসে করলে ওরকম আসার কথা, কিন্তু এই সেম জিনিসটাই যদি স্ট্যান্ডার্ড কন্ডিশনসে আমরা উইক অ্যাসিড বা উইক বেস নিয়ে করি তাহলে ওটা লেস এক্সোথার্মিক আসবে, কারণ আয়োনাইজই তো হইতে চাইতেছে না। ওরা আয়োনাইজ করতে একটু এনার্জি দিয়ে দিতে হয়েছে না, তাহলে রিলিজ হয়েছে কম। ক্লিয়ার হয়েছে স্যার জিনিসটা? স্যার আপনি যে বলছিলেন অ্যাসিডের পিএইচ 0 এর নিচে হয়ে যাবে, ওটা ক্লাস করে দিয়েছে। এটা ফার্স্ট ক্লাসে পড়েছে, জিরোর নিচে যাইতে পারে, ফার্স্ট ক্লাসে পড়েছে, ওটা ফার্স্ট ক্লাসে পড়েছে। এমনি যাবে আমি রিসেন্টলি আয়নিক প্রোডাক্টটা শুরু করছিলাম সেকেন্ড ক্লাস, তুমি মোস্ট প্রবাবলি ছিলা, তুমি থাকলে তোমার অ্যাটেন্ডেন্স দেখতে হবে, কোন ডেট অনুযায়ী অ্যাটেন্ডেন্স দেখতে হবে, রেকর্ডিং করতে রেকর্ডিং তো আছে। অলরাইট, তাহলে আমাদের অ্যাসিড বেস শেষ হইলো। আজকে বৃহস্পতিবার, রবিবার আমি করবো কি তোমাদের সাথে, পেপার ঠিক আছে? রবিবারে আর টেস্ট পেপার কি, ক্লাস ওয়ার্কের কি আছে রবিবারে? রবিবার কি চ্যাপ্টার কইরা আসবা, আমার চ্যাপ্টার দেখতে হবে, চ্যাপ্টার কইরা আসবা, তারপর আমাদের এই টপিকের কোয়েশ্চেন আনসার আমরা করব। চ্যাপ্টার কইরা আসবা, এই টপিকের কোয়েশ্চেন আনসার করব। আল্লাহ আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হাফেজ।